ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ অ্যাগেট নৈহাটি। আমি পুলকেশ পাল। আজকে স্টার্ট করছি আমাদের বায়োলজির সেকেন্ড চ্যাপ্টার। আমি এর আগেও বায়োলজির আর একটা চ্যাপ্টার করিয়েছিলাম। তোমরা যারা সেই চ্যাপ্টারটা দেখোনি, আমি অবশ্যই রিকোয়েস্ট করব ইউটিউবে গিয়ে সেই চ্যাপ্টারটা দেখে নাও, এবং এই ভিডিওর ডেসক্রিপশনেও ওই চ্যাপ্টারটার ওই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ইউনিট অফ লাইফ। দেখো, একটা পাকা বাড়ি যেমন একটির পর একটি ইট বসিয়ে তৈরি হয়, তেমনি বহুকোষী যে জটিল জীবদেহ একটার পর একটা কোষ সাজিয়ে তৈরি করা হয়। মানে অ্যাকচুয়ালি অসংখ্য কোষ দিয়ে আমাদের এই জীবদেহ গঠিত হয়। তাই এই জীবদেহের এক একটা ইউনিট হচ্ছে এক একটা সেল। ওকে, আজকে আমরা এই সেলেরই স্ট্রাকচার, ফাংশন, তার বিভিন্ন অঙ্গাণু সব কিছু নিয়েই পড়ব। তা প্রথমেই জানতে হবে যে হোয়াট ইজ সেল। সেল অ্যাকচুয়ালি হচ্ছে প্রত্যেকটা জীবদেহের ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট কী জিনিস? অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল মানে হচ্ছে বেসিক ইউনিট। সেলকে ফান্ডামেন্টাল বলা হয় তার প্রধান একটাই কারণ যে আমাদের এই জীবদেহে যাবতীয় ঘটনা ঘটছে, মানে সে বায়োকেমিক্যাল রিয়াকশান হোক, বৃদ্ধি হোক, যা কিছু হোক, আমাদের জীবদেহে যা কিছু ঘটছে সব কিন্তু সেলের মধ্যে ঘটছে। তাই এটাকে ফান্ডামেন্টাল বা বেসিক ইউনিট অফ লাইফ বলা হয়। আর একটা কী বলা হয়? স্ট্রাকচারাল ইউনিট বলা হয় এটাকে। স্ট্রাকচারাল ইউনিট কেন বলা হয়? যে আমাদের পুরো জীবদেহ তৈরি হয় হচ্ছে এই সেল একটার পর একটা সাজিয়ে সাজিয়ে আমাদের এই টোটাল বডিটা তৈরি হয়। একটার পর একটা সেল সাজিয়ে তৈরি হয় আমাদের টিস্যুগুলো আস্তে আস্তে যুক্ত হয়ে তৈরি হয় অর্গানগুলো যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে বিভিন্ন সিস্টেম। এই অনেকগুলো সিস্টেম মিলে আমাদের টোটাল বডি তৈরি করে। তাই বলা হয় সেলকে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। ফাংশনাল ইউনিট তার কারণ হচ্ছে আমাদের জীবদেহের সমস্ত কাজই সেল করে, সেই কারণে সেলকে স্ট্রাকচারাল, ফাংশনাল এবং ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ বলা হয়। অ্যাকচুয়ালি এরপরে আসি যে ডিসকভারি অফ সেল। এই যে সেল জিনিসটা, তার ডিসকভারি কিভাবে হয়? প্রায় 1665 সাল নাগাদ রবার্ট হুক নামে এক ইংরেজ ইঞ্জিনিয়ার, তিনি তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ দিয়ে প্রথমে গাছের ছালে বা কর্কে তোমার কিছু সেল দেখতে পান। তো অ্যাকচুয়ালি সেই সেলগুলো ছিল ডেড সেল বা মৃত কোষ। তো পরবর্তীকালে লিউয়েনহক নামক এক বিজ্ঞানী পুকুরের জলে লিভিং সেল দেখতে পায়। এইটা খুব ইম্পর্টেন্ট যে প্রথম লিভিং সেল দেখে হচ্ছে লিউয়েনহক, আর রবার্ট হুক যে সেলটা দেখেছিল সেটা ছিল ডেড সেল বা মৃত কোষ। এটা একটু খেয়াল রাখবে, এই জিনিসটা কোয়েশ্চেনে দেয়। ওকে, এরপরে আসি যে আমাদের এই যে সেল, তার বিভিন্ন ধরনের শেপ এবং সাইজ আছে। প্রত্যেকটা সেল ডিফারেন্ট শেপ এবং সাইজ হতে পারে। কিভাবে হতে পারে? বিভিন্ন অর্গানিজমের, মানে বিভিন্ন প্রাণীদের দেহে যে বিভিন্ন সেল থাকে, প্রাণী যখন ভিন্ন হয়ে যায় তখন তাদের সেলের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, কিংবা একই জীবদেহে বিভিন্ন অঙ্গের মধ্যে বিভিন্ন ধরনের শেপের বা সাইজের সেল দেখা যায়। রাউন্ড শেপের সেল হতে পারে, বা ওভ্যাল শেপের সেল হতে পারে, বা স্পিন্ডেল শেপের সেল হতে পারে। কিছু সেল আছে ব্রাঞ্চিং শেপের, যেমন ধরো নিউরনে অনেকগুলো ব্রাঞ্চ দেখা যায়। বা আমাদের যে স্পার্ম সেল বা শুক্রাণুর যে সেলগুলো, সেগুলো কিছুটা স্পিন্ডেল শেপের হয়। ওকে, এবার যে কয়েকটা তথ্য জেনে রাখা ভালো, যে এগুলো পরীক্ষায় খুব আসে। লার্জেস্ট সেল এবং স্মলেস্ট সেল। আমাদের পৃথিবীতে মানে লার্জেস্ট সেল যেটা ধরা হয় সেটা হচ্ছে উট পাখির ডিম বা এগ অফ অস্ট্রিচের ডিমকে ধরা হয় লার্জেস্ট সেল। আর স্মলেস্ট সেল হচ্ছে মাইকোপ্লাজমা গ্লাই। আর আমাদের মানব শরীরে যদি বলা হয়, কোয়েশ্চেন আসে যে লার্জেস্ট সেল কোনটা, তখন সেটা হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ। আর স্মলেস্ট সেল হচ্ছে লিম্ফোসাইট। এটা কি? অ্যাকচুয়ালি একটা রক্তকণিকা, ডব্লিউবিসির একটা ভাগ হচ্ছে লিম্ফোসাইট। ওকে, এবার যদি একটা অর্গানিজমকে সেলের অ্যাকচুয়ালি নাম্বারের ওপর বেস করে ভাগ করা হয়, তাহলে দুভাবে ভাগ করা যেতে পারে। একটাকে বলা হয় ইউনিসেলুলার,
আর একটাকে বলা হয় মাল্টিসেলুলার। তোমরা নাম দেখেই বুঝতে পারছো ইউনিক কথাটার মানে হচ্ছে এক, আর মাল্টি কথাটার মানে হচ্ছে অনেক। ইউনিসেলুলার হচ্ছে সেই অর্গানিজমগুলো যাদের দেহ বা জীবদেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত হয়। একটা সিঙ্গেল সেল দিয়ে যাদের জীবদেহ গঠিত হয় সেগুলোকে বলা হয় ইউনিসেলুলার অ্যানিম্যাল। যেমন ধরো অ্যামিবা, প্যারামিসিয়াম এইগুলো। আর মাল্টিসেলুলার যেগুলো সেগুলো হচ্ছে যাদের জীবদেহ মেনি সেলস দিয়ে গঠিত হয় এবং মানে অনেকগুলো সেলস থাকে। যেমন উন্নত যত জীবদেহ আছে, প্ল্যান্টের হোক বা ধরো হিউম্যান বডি হোক বা অন্যান্য প্রাণী হোক, কুকুর বিড়াল যাই হোক, তারা উন্নত জীবদেহ তাদের অনেকগুলো সেল নিয়ে গঠিত, তারা হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম। এখানে দেখো একটা অ্যামিবা আর প্যারামিসিয়ামের ছবি আছে। এই টোটাল জীবদেহটা কিন্তু, এই যে টোটাল যে জীবদেহটা দেখছো এটা কিন্তু একটা সিঙ্গেল সেল। এক্ষেত্রেও এই প্যারামিসিয়ামের যে দেহটা আছে টোটালটা হচ্ছে একটা সিঙ্গেল সেল। এগুলো হচ্ছে এককোষী প্রাণী বাংলায় বলা হয়। ওকে, এরপরে আসি সেলের ক্যারেক্টারিস্টিক্স। সেলের ক্যারেক্টারিস্টিক যদি বলতে যাই, কয়েকটা মেন হেড হচ্ছে আমাদের এই সেলগুলো প্রত্যেকটাই যে ইন্ডিপেন্ডেন্টলি রেপ্লিকেট করতে পারে। এই পয়েন্টটা যদি দেখো যে এরা রেপ্লিকেট ইন্ডিপেন্ডেন্টলি, তার মানে হচ্ছে প্রত্যেকটা সেল তার মধ্যের ডিএনএকে মানে নিজেরাই স্বাধীনভাবে রেপ্লিকেট করতে পারে, বা এরা নিজেদের ওই কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমে ইন্ডিপেন্ডেন্টলি একটা সেল থেকে ভেঙে দুটো সেল তৈরি করতে পারে। এই পদ্ধতিটার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি রেপ্লিকেশন করা। ওকে, এরপরে দেখি যে বলছে যে এই সেলগুলো হেরিডিটারি ইনফরমেশান কন্টেন করে। তার মানে কি, যে আমাদের যে পিতামাতার থেকে বৈশিষ্ট্যতা তার সন্তানের মধ্যে চলে যাচ্ছে, এই প্রসেসটা হচ্ছে হেরিডিটারি প্রসেস। মানে পিতামাতার বৈশিষ্ট্য যে সন্তানের মধ্যে যাচ্ছে, এই পুরো যে ইনফরমেশানগুলো একটা সেল থেকে আর একটা সেলের মধ্যে যাচ্ছে। এই যে ইনফরমেশানটা সেলের নিউক্লিয়াসে ক্রোমোজোমের মধ্যে ডিএনএতে ইনফরমেশানগুলো সঞ্চিত থাকে, অ্যাকচুয়ালি সেলের মধ্যেই সঞ্চিত থাকলো, তাই হেরিডিটারি ইনফরমেশান বহন করে সেল। বিভিন্ন জীবদেহে তার সাইজ অনুযায়ী বা জীবদেহের কাজ অনুযায়ী, তার বডি অর্গানাইজেশন অনুযায়ী সেলের নাম্বার ভ্যারি করে। যেমন ধরো একটা হাতি যদি হয় আর একটা বেড়ালের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, হাতির শরীর বড় তাই ওর দেহে নাম্বার অনেক বেশি থাকবে, সেলের নাম্বার। আর বেড়ালের দেহ যেহেতু ছোট, ওর দেহে সেলের নাম্বারও কম থাকবে। প্রত্যেকটা লিভিং সেল বলছে ইচ লিভিং সেল হ্যাজ এ ক্যাপাসিটি টু পারফর্ম এ সার্টেন বেসিক ফাংশন ডিপেন্ডিং আপন দ্য লোকেশন। প্রত্যেকটা সেল তাদের একটা স্পেসিফিক ফাংশন থাকে এবং সেই ফাংশনটা ডিপেন্ড করে সে কোন লোকেশানে আছে। কথাটার মানে হলো, ধরো আমাদের দেহে যদি আমরা নার্ভ সেলের কথা বলি, তার কাজ কি, ইনফরমেশানকে ট্রান্সফার করা বা ইম্পালসকে ট্রান্সফার করা। আবার যদি আমরা একটা কিডনি সেলকে বলি, তার প্রধান কাজ হচ্ছে আমাদের ইউরিন প্রোডাকশান করা। তাহলে তার লোকেশানের চেঞ্জের জন্য তার কাজ আলাদা হয়ে গেল। প্রত্যেকটা সেলের ক্যারেক্টারিস্টিক্সই সেরকম, তার একটা নির্দিষ্ট লোকেশানের জন্য নির্দিষ্ট কাজ আছে। ওকে, এরপরে আসি হচ্ছে সেল থিওরি। সেল থিওরি অ্যাকচুয়ালি সোয়ান এবং স্লেইডেন এই দুজন বিজ্ঞানী 1839 সালে সেল থিওরি প্রথম প্রবক্তা, এবং তার কিছুদিন পর রুডল্ফ ভিরচাও বলে একজন বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী, তিনি 1855 সালে এই সেল থিওরিটা একটু মডিফাই করেন। তা এখন সেল থিওরিতে কি বলেছেন তারা দেখা যাক। বলছে অল অর্গানিজম আর কম্পোজড অফ ওয়ান অর মোর সেল, মানে প্রত্যেকটা জীবদেহই একটা বা অনেকগুলো সেল নিয়ে গঠিত। সেকেন্ড বলছে সেল ইজ দ্য মোস্ট বেসিক ইউনিট অফ স্ট্রাকচার, ফাংশন অ্যান্ড অর্গানাইজেশন ইন অল অর্গানিজম। এটা সেলের সংজ্ঞাতেই আমরা বলেছি, সেলই হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট বা স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট। এই দুটো তথ্য দিয়েছিল হচ্ছে স্লেইডেন এবং সোয়ান। তাদের সাথে রুডল্ফ ভিরচাও অ্যাড করেছেন লাস্ট পয়েন্টটা। তিনি বলছেন অল সেলস অ্যারাইজ ফ্রম এ প্রি এক্সিস্টিং লিভিং সেল, মানে একটা প্রি এক্সিস্টিং লিভিং সেল থাকবে, তার থেকে রেপ্লিকেশনের মাধ্যমে বা সেল ডিভিশনের মাধ্যমে একটা নতুন সেলের জন্ম হবে। ওকে, এই তত্ত্বটা দিয়েছিলেন রুডল্ফ ভিরচাও। ওকে, এরপরে একটা কথা হচ্ছে ভাইরাস। এই ভাইরাস হচ্ছে এমন একটা জিনিস
যেটা সেল থিওরি ফলো করে না। অ্যাকচুয়ালি ভাইরাসের সম্পর্কে বলে রাখি, ভাইরাস জিনিসটা হচ্ছে এরা যখন কোনো প্রাণীদেহের মধ্যে থাকে তখনই তারা মানে জীবের মতো, অ্যানিম্যালের মতো আচরণ করে। আর যখন তারা বাইরে থাকে বা কোনো হোস্টের বাইরে থাকে তখন তারা জড় পদার্থের মতো আচরণ করে। ওই জন্য এরা সেল থিওরি ফলো করে না। অ্যাকচুয়ালি এরা জীব এবং জড়ের মধ্যবর্তী স্তরের প্রাণী। একটা বস্তু, প্রাণী বলা যায় না এদেরকে। ওকে, এরপরে আসি যে নিউক্লিয়াসের ওপর বেস করে আমরা সেলকে জেনারেলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় প্রোক্যারিওটিক সেল আর একটাকে বলা হয় ইউক্যারিওটিক সেল। ওকে, প্রোক্যারিওটিক কথাটা শুনেই বুঝতে পারছো, প্রো মানে হচ্ছে প্রিমিটিভ বা আদি, আর ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস। প্রোক্যারিওটিক কথাটার মানে হচ্ছে আদি নিউক্লিয়াস। এর কথাটার অ্যাকচুয়ালি মেন মানে হচ্ছে এই সমস্ত কোষগুলোর ক্ষেত্রে নিউক্লিয়াসটা ঠিকঠাক ডেভেলপ নয়, ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস এদের মধ্যে থাকে না, এদের স্ট্রাকচার খুব সিম্পল হয়। আর এরা জেনারেলি সিঙ্গেল ক্রোমোজোম কন্টেন করে। আর এদের মধ্যে যে ডিএনএ বস্তুটা থাকে সেটা ন্যাকেড অবস্থায় থাকে, মানে খোলা অবস্থায় ডিএনএ বস্তুটা থাকে নিউক্লিয়াসের মধ্যে। আর নিউক্লিয়াস যেটা থাকে তার নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, তার মধ্যে নিউক্লিওলাস থাকে না। অ্যাকচুয়ালি এই জায়গাটায় নিউক্লিয়াস হয়ে গেছে, এটা নিউক্লিয়াসটা ভুল আছে, প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে নিউক্লিওলাস। NUCLEOLUS, নিউক্লিওলাস অ্যাবসেন্ট থাকে, মানে নিউক্লিয়াসের ভিতরে একটা গোলাকার বস্তু থাকে যার মধ্যে রাইবোজোমের প্রোডাকশন হয়, সেটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাসটা অ্যাবসেন্ট থাকে এই প্রোক্যারিওটিক সেলের মধ্যে। এদের রাইবোজোম জেনারেলি 70S এই টাইপের হয়, রাইবোজোমগুলো হয় হচ্ছে 70S এই টাইপের। আর এই সেলগুলোর সাইজ জেনারেলি ছোট হয়। ওকে, এই ছিল প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেলের উদাহরণ কীরকম হবে, বিভিন্ন ব্যাকটেরিয়াল সেল বা ব্লু গ্রিন অ্যালগি, মাইকোপ্লাজমা, এইগুলো হচ্ছে প্রোক্যারিওটিক সেলের উদাহরণ। এরপরে আসি ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক কথাটা শুনেই বুঝতে পারছো, ইউ মানে হচ্ছে নতুন বা ডেভেলপড, আর ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস। মানে ইউক্যারিওটিক মানে সেলগুলোর ক্ষেত্রে নিউক্লিয়াসটা ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে, মানে এর নিউক্লিয় পর্দা থাকে, নিউক্লিওলাস থাকে, নিউক্লিয় জালকগুলো ঠিকঠাক থাকে, ক্রোমাটিন তন্তু ঠিকঠাক থাকে। এটা এই সেলগুলো জেনারেলি কমপ্লেক্স স্ট্রাকচারের হয়। ওকে, এটা হবে নিউক্লিওলাস। নিউক্লিয়াস কথাটা এখানে ভুল প্রিন্টিং আছে। আর এই সেলগুলোর সাইজ জেনারেলি বড় হয়। আমাদের এইসব জীবদেহ, মানে আমরা হিউম্যান বিইং বা উন্নত যেসব প্রাণীরা আছে তাদের প্রত্যেকের দেহই হচ্ছে ইউক্যারিওটিক সেল দিয়ে তৈরি। ওকে, এটা হচ্ছে একটা ইউক্যারিওটিক সেলের স্ট্রাকচার। এখানে দেখতে পারো যে এই যে নিউক্লিয়াসটা আছে এর ভিতরে এই যে নিউক্লিওলাস আছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে, তারপরে এখানে অনেক ধরনের অর্গানিলস থাকে, যেমন ধরো লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, তারপরে গলগি অ্যাপারেটাস, সব সেন্ট্রিওল, সমস্ত অর্গানিলসগুলো ঠিকঠাকভাবে সুগঠিতভাবে ইউক্যারিওটিক সেলে থাকে, যেটা প্রোক্যারিওটিক সেলে অ্যাবসেন্ট ছিল। ওকে, এবার আসি যে একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে কি কি অঙ্গাণু থাকে। তার মধ্যে প্রধান যে অঙ্গাণুগুলো থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, প্লাস্টিড, সেল ওয়াল, গলগি বডি। আমরা এই প্রত্যেকটা অঙ্গাণুর কি কাজ এবং এরা সেলের বৃদ্ধিতে কিভাবে সহায়তা করে প্রত্যেকটা একে একে জানবো। ওকে, ফার্স্ট আসছে হচ্ছে সেল ওয়াল বা বাংলায় যাকে বলা হয় কোষ পর্দা। কোষ পর্দা হচ্ছে একটা রিজিড আউটার কভারিং আউটসাইড দ্য প্লাজমা মেমব্রেন ইজ কল্ড সেল ওয়াল। ইট ইজ ফাউন্ড মেইনলি ইন ফাঞ্জাই, ব্যাকটেরিয়া অ্যান্ড প্ল্যান্ট সেল। অ্যাকচুয়ালি উদ্ভিদ কোষে সজীব কোষ পর্দার বাইরে যে পুরু মানে মোটা জড় স্থিতিস্থাপক একটা সেলুলোজ নির্মিত প্রাচীর থাকে তাকেই বলা হয় কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর জেনারেলি উদ্ভিদ কোষেই পাওয়া যায়, প্রাণী কোষে এগুলো দেখা যায় না। বা ব্যাকটেরিয়ার সেলে পাওয়া যায় বা ফাঙ্গাসের সেলেও পাওয়া যায়, প্রাণী কোষে এই কোষ প্রাচীর বা সেল ওয়াল দেখা যায় না। এর প্রধান কাজ কি কোষ প্রাচীরের,
একটা কোষের মধ্যে একটা ঠিকঠাক আকৃতি এবং দৃঢ়তা প্রদান করে এই কোষ প্রাচীর। কোষের যে মধ্যে যে সজীব অংশ থাকে সেটাকে রক্ষা করে। পাশাপাশি দুটো কোষের মধ্যে জল এবং খনিজ লবণ চলাচলে সহায়তা করে এই কোষ প্রাচীরগুলো। অ্যাকচুয়ালি উদ্ভিদ কোষে যে পাশাপাশি দুটো কোষ যখন কোষ প্রাচীরের মাধ্যমে যুক্ত থাকে, ওর মধ্যে কিছু সংযোগ স্থল থাকে, মানে কিছু ছিদ্র থাকে, যার মধ্যে দিয়ে একটা কোষ থেকে কিছু সাইটোপ্লাজমীয় তরল অংশ আর একটা কোষে যাতায়াত করতে পারে। এই যে পদ্ধতিটা, এটাকে বলা হয় হচ্ছে প্লাজমোডেসমাটা। যে ছিদ্র বিশিষ্ট সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট অংশগুলো দিয়ে পাশাপাশি দুটো উদ্ভিদ কোষ যুক্ত থাকে, সেইগুলোকে বলা হয় প্লাজমোডেসমাটা। ওকে, এরপরে আসি হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, বাংলায় যাকে বলা হয় কোষ পর্দা। কোষ পর্দা হচ্ছে যে একটা প্রাণী কোষ বা সমস্ত কোষেই কোষ পর্দা থাকে, একটা আউটারমোস্ট কভারিং। প্রত্যেকটা সজীব কোষের প্রোটোপ্লাজম যেটা থাকে তাকে বেষ্টন করে একটা অর্ধভেদ্য বা সেমি পারমিয়াবেল পর্দা থাকে, যেটা কিনা লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। এই পর্দাটা খুবই ফ্লেক্সিবল পর্দা হয়। ফ্লেক্সিবল, এটাই ফ্লেক্সিবল হওয়ার ফলে এটা কি হয়, বাইরে যদি কোনো পদার্থ থাকে সেটাকে কোষের মধ্যে গ্রহণ করতে কোষের সুবিধা হয়। যেমন ধরো, যদি এরকম একটা বাইরে বস্তু রয়েছে ধরো, আর এটা ধরো আমাদের কোষ, কোষ পর্দাটা এতটাই ফ্লেক্সিবল হয় যে এই ধরো বস্তুটাকে, এটা হতে পারে কোনো নিউট্রিয়েন্ট বা কোনো ভাইরাস, যাই খুশি, এটাকে কোষ পর্দাটা তার ফ্লেক্সিবিলিটির মাধ্যমে এইভাবে বেন্ড হয়ে যায় এবং ওই বস্তুটাকে এইভাবে গ্রহণ করে নেয়। তারপরে এটা আস্তে আস্তে কোষের মধ্যে ঢুকে যায় এই পদ্ধতির মাধ্যমে। এই পদ্ধতিটাকে বলা হয় এন্ডোসাইটোসিস পদ্ধতি। এটা সমস্ত সজীব কোষেই প্রায় দেখা যায় এই পদ্ধতিটাকে। এটা হচ্ছে একটা সেল মেমব্রেনের ছবি। দেখো, সেল মেমব্রেনের আমি স্ট্রাকচার বলেছিলাম, এটা জেনারেলি লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। এই মাঝখানে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে প্রোটিন লেয়ার, আর ওপরের দুটো লেয়ার, ওপরের যে দুটো লেয়ার থাকে প্রোটিন, লিপিড, প্রোটিন, মানে ওপরের যে দুটো লেয়ার থাকে প্রোটিনের লেয়ার থাকে, আর মাঝখানে এই জায়গাটা যে লেয়ার থাকে দ্বিস্তরীয় লেয়ার, সেটা হচ্ছে লিপিডের লেয়ার। এটা অ্যাকচুয়ালি থাকে হচ্ছে ফসফোলিপিডের লেয়ার। ওকে, এই হলো কোষ পর্দার গঠন। এবারে যদি আমরা কোষ পর্দার কাজ বলি, কোষ পর্দার জেনারেলি প্রধান কাজ হচ্ছে কোষের আকৃতি প্রদান করা। সেকেন্ড হচ্ছে প্রোটোপ্লাজম বা ভিতরের যে কোষ অঙ্গাণুগুলো আছে সেগুলোকে রক্ষা করা। যে কোষের মধ্যে একটা থেকে আর একটা কোষের মধ্যে যে ব্যাপন বা অভিস্রবণ বা অ্যাকচুয়ালি ডিফিউশন বা অসমোসিস যে প্রক্রিয়াগুলো চলে সেগুলো তে সাহায্য করা। তারপরে এই যে আমি বললাম এন্ডোসাইটোসিস, এই পদ্ধতির মাধ্যমে তরল বা কঠিন পদার্থকে গ্রহণ করে কোষের ভিতরে। এটা হচ্ছে সেল মেমব্রেনের কাজ। এরপরে আসি নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে একটা সবথেকে কোষের গুরুত্বপূর্ণ অঙ্গ। এটাকে বলা হয় সেলের ব্রেন, মানে এই নিউক্লিয়াস থেকেই সেলের সমস্ত কিছুই কন্ট্রোল হয়। আমাদের যেরকম ব্রেন থাকে, ব্রেন থেকে শরীরের সমস্ত কিছু কন্ট্রোল হয়, সেরকম নিউক্লিয়াসও কোষের মধ্যে যাবতীয় বিপাক কার্য সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। রবার্ট ব্রাউন বলে একটা বিজ্ঞানী এই নিউক্লিয়াস প্রথম আবিষ্কার করেন। নিউক্লিয়াসের প্রধান অঙ্গগুলো কি কি থাকে? নিউক্লিয়াসের চারপাশে যে পর্দা দিয়ে বেষ্টনী থাকে তাকে বলা হয় নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসের ভিতরে একটা গোলাকার স্ফীত অংশ থাকে যার নাম হচ্ছে নিউক্লিওলাস। এই হচ্ছে নিউক্লিওলাস। এটা নিউক্লিয়াসেরই একটা পার্ট, যার কাজ হচ্ছে রাইবোজোম প্রোডাকশন করা। এই রাইবোজোম থেকে প্রোটিন তৈরি হয়। ওকে, নিউক্লিয়াসের আর একটা পার্ট হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের প্রধান কাজ হচ্ছে হেরিডিটারি ম্যাটেরিয়াল, মানে আমাদের জীবদেহের যে বৈশিষ্ট্য সেটা পরবর্তী প্রজন্মে স্থানান্তরণ করাই হচ্ছে ক্রোমোজোমের কাজ। ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে আমাদের দেহের সমস্ত বৈশিষ্ট্য সঞ্চিত থাকে এবং সেটা পরবর্তী যোনিতে ট্রান্সফার হয়। ওকে, এরপরে আসি হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস এবং কোষ অঙ্গাণুগুলো ছাড়া প্রোটোপ্লাজমে
বাকি যে বর্ণহীন জেলির মতো অর্ধস্বচ্ছ এবং চটচটে যে একটা তরল পদার্থ থাকে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম অ্যাকচুয়ালি এইটা যদি একটা সেল হয় তার আর এর ভিতরে যে নিউক্লিয়াস এবং বিভিন্ন অঙ্গাণুগুলো আছে এর মধ্যে এই জায়গাটায় জেনারেলি এই জায়গাটায় যে একটা জেলির মতো অংশ থাকে সেটাকেই বলা হয় সাইটোপ্লাজম। এই জেলির মতো অংশ, এই যে ধাত্রটা, এর মধ্যেই বিভিন্ন অঙ্গাণুগুলো ভাসতে থাকে অ্যাকচুয়ালি সেলের মধ্যে। এটা অ্যাকচুয়ালি ধাত্র হিসেবে কাজ করে বিভিন্ন অঙ্গাণুর। ওকে, এর কাজ কি? সাইটোপ্লাজম নিউক্লিয়াস এবং কোষ অঙ্গাণু ইত্যাদির ধাত্র হিসেবে কাজ করে বা ম্যাট্রিক্স হিসেবে কাজ করে অ্যাকচুয়ালি। আর বিভিন্ন জীবজ ক্রিয়া মানে আমাদের যে বায়োকেমিক্যাল রিয়াকশানগুলো হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করে এবং কোষের বৃদ্ধি এবং বিভাজনেও সাহায্য করে সাইটোপ্লাজম। ওকে, এরপরে আসি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া ইট ইজ নোন অ্যাজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। পাওয়ার হাউস কেন বলেছে? তার কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া আমাদের দেহ কোষের মধ্যে শক্তি উৎপন্ন করে। মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা দ্বিপর্দা আবৃষ্ট একটা অঙ্গাণু, যার বাইরের পর্দাটা জেনারেলি একটু পোরাস নেচার হয়, আর ভিতরের পর্দাটা একটু খাঁজ কাটা থাকে। এই যদি একটা মাইটোকন্ড্রিয়ার বাইরের পর্দা হয় আর ভিতরের পর্দাটা এইভাবে ভিতরে ঢুকে থাকে, এইভাবে ভিতরে ঢুকে থাকে একটা প্রজেকশানের মতো করে। আর এই প্রজেকশানগুলোকে বলা হয় ক্রিস্টি, CHRISTA, ক্রিস্টা বা ক্রিস্টি। ওকে, এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে এনার্জি হাউস বা পাওয়ার হাউস অফ দ্য সেল। এখান থেকে যে এটিপি প্রোডাকশান হয়, এটিপি হচ্ছে এমন একটা অণু যেটা কিনা এনার্জি সঞ্চয় করে, তাই এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি। ওকে, এটিপির পুরো কথা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা খেয়াল রাখবে। এনার্জি কারেন্সি বলা হয় এটিপিকে, আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়ার যদি কাজ বলা যায়, এর প্রধান কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার শ্বসনে ক্রেবস চক্রকে নিয়ন্ত্রণ করে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি উৎপন্ন হয়, এটিপি অণু সংশ্লেষ করে, আর ফ্যাটি অ্যাসিড বিপাক নিয়ন্ত্রণ করে এই মাইটোকন্ড্রিয়া। ওকে, এরপরে আসছে লাইসোজোম। লাইসোজোমও কোষের মধ্যে একটা দ্বিপর্দা বিশিষ্ট অঙ্গাণু, যাকে বলা হয় সুইসাইডিয়াল ব্যাগ। সুইসাইডিয়াল ব্যাগ কেন বলা হয়? এই লাইসোজোমের মধ্যে কিছু এনজাইম থাকে। এই এনজাইমগুলো কি ডাইজেস্টিভ এনজাইম। যখন ধরো কোষের মধ্যে কোনো একটা অঙ্গাণু দুর্বল হয়ে পড়েছে বা অনেক দিন তার এজ হয়ে গেছে, তখন এই ডাইজেস্টিভ এনজাইমগুলো ওই অঙ্গাণুটার ওপরে ক্রিয়া করে ওই অঙ্গাণুটাকে ধ্বংস করে দেয়। এই পদ্ধতিটার নাম হচ্ছে অটোলাইসিস পদ্ধতি। অটোলাইসিস, এই অটোলাইসিস পদ্ধতিটার মাধ্যমে কি হয়, কোষের বিভিন্ন অঙ্গাণুকে, যে অঙ্গাণুগুলো দুর্বল হয়ে গেছে বা রোগগ্রস্ত হয়েছে, সেই অঙ্গাণুগুলোকে লাইসোজোম ধ্বংস করে দেয়। তার ফলে কোষটা আবার সতেজ থাকে এবং ঠিকঠাকভাবে তার কাজ সম্পন্ন করতে পারে। এটাই হচ্ছে লাইসোজোমের প্রধান কাজ। ওকে, এরপরে আসছি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এটা কি? যে একটা আদর্শ কোষের সাইটোপ্লাজমে অসংখ্য নলাকার, একটু নালীর মতো দেখতে কিছু অঙ্গাণু থাকে, যেগুলো অনিয়মিত কিছু প্রকোষ্ঠে বিভক্ত থাকে, এবং অর্থাৎ তাদের এই নলাকার অঙ্গাণুদের এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বলা হয়। এরা কি দুটো টাইপের হয়, একটাকে বলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আর একটাকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, RER, আর একটা হচ্ছে ACR। ওকে, এই দেখো এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের ছবি যদি দেখো, এটা হচ্ছে এই যে নলাকার কিছু অঙ্গাণু, এইগুলো। এর যে প্রধান কাজ যদি আমরা বলি, সেটা হচ্ছে কোষের মধ্যে যে টক্সিনসগুলো তৈরি হয় সেগুলোকে ডিটক্সিফাই করা, মানে দেহ কোষ থেকে বের করে দেওয়া। ওকে, আর কি করে? সাইটোপ্লাজমের কাঠামো তৈরি করে, বা সাইটোপ্লাজমে যে রাসায়নিক বিক্রিয়াগুলিকে
পৃথক করে। আর এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ধরো এরকম একটা নলাকার এইভাবে থাকে সাজানো থাকে, তো এর ওপরে এরকম রাইবোজোমগুলো আটকে থাকে। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে এরকম রাইবোজোম আটকে থাকে তাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা RER। আর যেগুলোর মধ্যে রাইবোজোম থাকে না সেগুলোকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা SER। ওকে, এইবার যারা এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাদের গায়ে রাইবোজোম থাকে, এই রাইবোজোমগুলো জেনারেলি প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। ওকে, এরপরে আসি হচ্ছে গলগি বডি বা গলগি অ্যাপারেটাস। ক্যামিলো গলগি বলে একজন বিজ্ঞানী এই গলগি বডি প্রথম আবিষ্কার করেন এবং বিজ্ঞানীর নাম অনুসারে এই এটার নাম হয় হচ্ছে গলগি বডি। এরা কোষের মধ্যে জেনারেলি এদের প্রধান কাজ হচ্ছে খাদ্যবস্তু সঞ্চয় করা, কিছু হরমোন বা উৎসেচক এগুলোকে সিক্রিয়েশন করা, তারপরে বিভিন্ন পদার্থ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা, কোষ পর্দা বা কোষ প্রাচীর গঠনে এই গলগি বডির ভূমিকা আছে। ওকে, এ দেখো গলগি বডির ছবি এখানে দিয়েছে, এইগুলো হচ্ছে গলগি বডি, এইগুলো হচ্ছে গলগি বডি। এদের প্রধান কাজ যেটা বললাম যে কোনো কিছু সঞ্চয় করা বা হরমোন উৎসেচক এগুলো ক্ষরণ করা। এরপরে আসি হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড জেনারেলি প্ল্যান্ট সেল বা উদ্ভিদ কোষে দেখা যায়। ছত্রাক ছাড়া প্রায় সমস্ত প্রকার উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে অবস্থিত একটা দ্বিপর্দা বিশিষ্ট গোলাকার বা উপবৃত্তাকার এদের আকৃতি হয় এক ধরনের অঙ্গাণু, যার প্রধান কাজ হচ্ছে উদ্ভিদের বর্ণ নির্ধারণ করা বা কিছু কিছু জায়গায় খাদ্য সঞ্চয় করা। এই প্লাস্টিডের প্রধান কাজ জেনারেলি দুভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় বর্ণযুক্ত প্লাস্টিক আর একটাকে বলা হয় বর্ণহীন প্লাস্টিড। তো বর্ণযুক্ত প্লাস্টিড যেগুলো সেগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্ট। ক্রোমো কথাটার মানে হচ্ছে কালার। ওকে, যে প্লাস্টিডগুলোর মধ্যে কালার থাকে সেগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর যেগুলোর মধ্যে কালারলেস সেগুলোকে বলা হয় লিউকোপ্লাস্ট। এগুলো দিয়ে কি হয়, ক্রোমোপ্লাস্টের মধ্যে যেগুলো সবুজ বা গ্রিন সেগুলো কি করে গাছের পাতা তৈরি করে, এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। CHLORO, ক্লোরো। ক্লোরোফিল তোমরা সবাই নাম শুনেছো, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকার জন্য এই নামটা এরকম হয়েছে, এরা সবুজ রং নির্ধারণ করে। আরও কিছু কালারের প্লাস্টিড আছে, যেমন ধরো জ্যান্থোপ্লাস্ট জেনারেলি ইয়েলো কালারের জন্য দায়ী। আবার রোডোপ্লাস্ট জেনারেলি রেড কালারের জন্য দায়ী। ক্যারোটিনোপ্লাস্ট বলে একটা প্লাস্টিড আছে যেটা কিনা কমলা কালারের, মানে ক্যারট বা গাজরের যে কালারটা ওই কালারের জন্য দায়ী। ওকে, এদের জেনারেলি প্রধান ফাংশনই হচ্ছে যে উদ্ভিদ দেহে বিভিন্ন কালারের সঞ্চয়, মানে কালারের প্রকাশ ঘটানো। কোষের মধ্যে এইটা হচ্ছে প্লাস্টিড। দেখো এই যে তাক তাক সাজানো রয়েছে জিনিসগুলো, এগুলোকে বলা হয়, এটা একটা ক্লোরোপ্লাস্টের ছবি। হ্যাঁ, এই তাক তাক সাজানোর যে জিনিসটা রয়েছে এটাকে বলা হয় থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যে এই যে সিঙ্গেল জিনিসগুলো রয়েছে এগুলোকে বলা হয় গ্রানা। এই গ্রানার মধ্যে এই ক্লোরোপ্লাস্ট বা অ্যাকচুয়ালি ক্লোরোফিলগুলো সাজানো থাকে, যার ফলে উদ্ভিদের পাতার কালার সবুজ হয়। ওকে, এরপরে আসি হচ্ছে ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল হচ্ছে একটা, বাংলায় বলা হয় কোষ গহ্বর। এর প্রধান কাজ হচ্ছে স্টোরেজ করে রাখা কোনো জিনিসকে, মানে সেটা গ্যাস হতে পারে বা অন্যান্য বহিষ্কৃত পদার্থ হতে পারে, সেগুলোকে স্টোর করা। প্রাণীদেহের কোষ গহ্বরে অনেক সময় খাদ্য সঞ্চিত থাকে। প্রাণী কোষের সংকোচী গহ্বর ও রেচন গহ্বরে কিছু রেচন পদার্থ অপসারণে সহায়তা করে। এগুলো সবকটাই হচ্ছে কোষ গহ্বর। যে বিভিন্ন গহ্বরের বিভিন্ন কাজ, যে কিছু গহ্বর মানে কিছু ভ্যাকুয়াল স্টোরেজের কাজ করে, কিছু ভ্যাকুয়াল আমাদের এক্সক্রিটরি সিস্টেমের জন্য কাজ করে। ওকে, এর মানে উদ্ভিদ দেহে যে ভ্যাকুয়ালগুলো থাকে সেগুলো জেনারেলি লার্জ আকারের হয়, আর প্রাণী দেহে যে ভ্যাকুয়ালগুলো থাকে সেগুলো জেনারেলি স্মল আকারের হয়। এবারে ধরো একটা কোষ রয়েছে এরকম, কোষের মধ্যে এরকম জায়গায় একটা ভ্যাকুয়াল আছে, এই ভ্যাকুয়ালের চারপাশটাই ঠিক এরকম জায়গায়
যে সাইটোপ্লাজমটা থাকে তার একটা বিশেষ নাম আছে, তার নাম হচ্ছে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল। প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল, UTRICAL, প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল। ওকে, এই গেল ভ্যাকুয়াল। এরপরে এগুলো ছিল মোটামুটি কোষ অঙ্গাণু। এরপরে আমরা কোষের দুটো শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পর্কে জানব। কোষের শারীরবৃত্তীয় প্রক্রিয়া মানে হচ্ছে আমাদের পুরো জীবদেহেরই শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আমি প্রথমেই বলেছি যে আমাদের জীবদেহে যা কিছু ঘটে কোষ হচ্ছে তার ফান্ডামেন্টাল ইউনিট, মানে জীবদেহের যাবতীয় জিনিস সবগুলোই কোষে ঘটে। তা শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্যে প্রথম প্রধান যে দুটো, সে দুটো হচ্ছে ব্যাপন এবং অভিস্রবণ, ডিফিউশন এবং অসমোসিস। ডিফিউশনের বাংলা হচ্ছে ব্যাপন। ব্যাপন জিনিসটা কি? দেখো, পদার্থ মাত্রেই, মানে ধরো কঠিন, তরল, গ্যাসীয় যাই হোক না কেন, সে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম অণু নিয়ে গঠিত। এবার পদার্থের এই অণুগুলো তো সর্বদা গতিশীল থাকে। পদার্থের অণুগুলো সাধারণত এদের ধর্ম কি হয়, যে অধিক ঘনত্বের কোনো স্থান থেকে কম ঘনত্বের বা কম গাঢ়ত্বের কোনো স্থানে ছড়িয়ে পড়া। এই ছড়ানোর এই প্রসেসটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকে, যতক্ষণ না দুটো স্থানের ঘনত্ব সমান হয়। এই যে ছড়িয়ে পড়ছে পদার্থের অণুগুলো, এই ঘটনাটার যে প্রক্রিয়ার মাধ্যমে হয়, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে হয়, তারই নাম হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। দেখো এখানে বলেছে মুভমেন্ট অফ সাবস্টেন্স ফ্রম এ রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন টু দ্য রিজিয়ন অফ লোয়ার কনসেন্ট্রেশন ইজ কল্ড ডিফিউশন। ওকে, এইবার এই যে ব্যাপন হচ্ছে আমাদের জীবদেহে, এর গুরুত্ব খুবই মানে ইম্পর্টেন্স রাখে। তার কারণ কি? ধরো আমাদের দেহে কোষে যদি কখনো অক্সিজেন লেভেল দেহকোষের ভিতরে কমে যায়, তখন এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই বাইরের এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন আমাদের দেহের মধ্যে ঢোকে। ওই জন্য ব্যাপন প্রক্রিয়াটা আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। দেখো একটা ছবির মাধ্যমে এখানে দেখানো হয়েছে ব্যাপন প্রক্রিয়াটাকে। এই জায়গাটা হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন আছে। দেখো এখানে দ্রবণের দ্রাবক আছে এবং দ্রাবের অণুগুলো অনেক বেশি বেশি আছে। এইবার এই বেশি গাঢ়ত্বের থেকে কম গাঢ়ত্বের দিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। যদি ধরো একটা ছোট্ট উদাহরণ আমি দিই, বুঝতে পারবে যে একটা গ্লাসের মধ্যে যদি ধরো জল বা দুধ আছে, এর মধ্যে ফোঁটা ফোঁটা করে যদি কিছু কালি ফেলি, দেখবে আস্তে আস্তে কালির অণুগুলো পুরো গ্লাসটার মধ্যে ছড়িয়ে যাচ্ছে এবং জল বা দুধের কালারটা নীলচে টাইপের হয়ে যাচ্ছে। তো এই যে কালির অণুগুলো ধীরে ধীরে পুরো গ্লাসটার মধ্যে ছড়িয়ে গেল, এই যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হয় ব্যাপন প্রক্রিয়া। এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই এই অণুগুলো ছড়িয়ে পড়ছে। বা ধরো কোনো একটা ঘরের মধ্যে এক কোণায় ধূপ জ্বালা হয়েছে, ধূপের গন্ধটা ধীরে ধীরে পুরো ঘরের মধ্যে ছড়িয়ে যায়। অ্যাকচুয়ালি ধূপের যে পার্টিকেলের, যে গন্ধের পার্টিকেলগুলো, সেগুলো বাতাসে আস্তে আস্তে ছড়াতে ছড়াতে পুরো ঘরের মধ্যে ছড়িয়ে যায়। যে প্রক্রিয়ার মাধ্যমে এটা ছড়ায়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ডিফিউশন বা ব্যাপন। ওকে, এর পরের প্রক্রিয়া হচ্ছে অসমোসিস। অসমোসিস বা অভিস্রবণ প্রক্রিয়াটা একটু ব্যাপনের মতনই, কিন্তু এক্ষেত্রে দুটো ভিন্ন গাঢ়ত্বের দ্রবণ একটি সেমি পারমিয়াবেল মেমব্রেন বা অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করা থাকে। হ্যাঁ, এখানে কি হয়, এই অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে শুধু সলিউশনের যে সলভেন্ট সেটাই যাতায়াত করতে পারে, মানে দ্রাবকের অণুগুলোই যাতায়াত করতে পারে, কোনো সলিউট পার্টিকেলগুলো যাতায়াত করতে পারে না। এটা কতক্ষণ চলে? দুটো দ্রবণের যখন সমঘনত্বে আসে ততক্ষণই চলে। তাহলে এই ব্যাপনের সাথে অভিস্রবণের প্রধান পার্থক্য হচ্ছে, ব্যাপনের ক্ষেত্রে কি হয়, কোনো কোনো সেমি পারমিয়াবেল মেমব্রেন থাকে না, আর অভিস্রবণের ক্ষেত্রে এই সেমি পারমিয়াবেল মেমব্রেনটা থাকে। তো এবার প্রশ্ন হতে পারে এই প্রক্রিয়ার জীবদেহে গুরুত্ব কি? জীবদেহে এই প্রক্রিয়ার প্রধান গুরুত্ব হচ্ছে যে আমাদের যে কোষ, এক কোষ থেকে আরেক কোষে যে কোষ রস সঞ্চারিত হয়, সেটা এই একটা কোষ পর্দাটা বলেছিলাম সেমি পারমিয়াবেল মেমব্রেন দিয়ে তৈরি। তো তখন এই সেমি পারমিয়াবেল মেমব্রেন ভেদ করেই অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে এক কোষ থেকে আর একটা কোষে
আমাদের স্যাপ সঞ্চারিত হয়। বা ধরো একটা উদ্ভিদ মাটির তলা থেকে তার মূল লোম দিয়ে যে গাছ জল শোষণ করে, সেটা আবার আস্তে আস্তে উদ্ভিদ দেহ থেকে পাতায় উদ্ভিদের কাণ্ডের মধ্য দিয়ে পাতায় পৌঁছায়। এই পুরো প্রক্রিয়াটা কিন্তু অসমোসিসের মাধ্যমে ঘটে। ওকে, এখানে দেখো অসমোসিসের একটা উদাহরণ দিয়েছে, যে একটা বলছে ইফ এ সেল ইজ প্লেসড ইন এ মিডিয়াম হুইচ হ্যাজ হায়ার ওয়াটার কনসেন্ট্রেশন, মানে একটা কোষকে একটা, এটা ধরো একটা কোষ, একে এরকম একটা পাত্রের মধ্যে রাখা হয়েছে যেখানে জলের পরিমাণ বেশি আছে আর সলিউটের পরিমাণ কম আছে। তার মানে এর ঘনত্বটা কম, এর লো ঘনত্ব, আর সেলের ভিতরে হাই ডেনসিটি আছে। তাহলে কি হবে, এই অসমোসিসের ক্ষেত্রে যেহেতু এখানে জলের পরিমাণ বেশি, জল ভিতর দিকে ঢুকবে সেলের মধ্যে। ওকে, এই কথাটাকে বলা হয় এন্ডো অসমোসিস, এই প্রক্রিয়াটাকে বলা হয় এন্ডো অসমোসিস। তার ফলে সেলটা আস্তে আস্তে ফুলে যাবে, সোয়েল আপ করে যাবে। আর এইখানে দুটো টার্ম আছে, একটাকে বলে হাইপোটনিক, এই যে, আর একটাকে বলা হয় হাইপারটনিক। হাইপোটনিক কখন, যখন বাইরের দ্রবণের ঘনত্ব সেলের ভিতরের দ্রবণের ঘনত্বের থেকে কম হয়, তখন সেটা হচ্ছে হাইপোটনিক সলিউশন। এখানে এক্ষেত্রে দেখো বলেই দিয়েছে যে বাইরের দ্রবণে, বাইরের যে মিডিয়ামটা আছে সেখানে জলের পরিমাণ বেশি আছে আর সলিউটের পরিমাণ কম আছে, মানে বাইরের দ্রবণের ঘনত্ব কম, সেলের ভিতরে ঘনত্ব বেশি। সেক্ষেত্রে এন্ডো অসমোসিস হলো এবং সেলটা ফুলে গেল। এর একটা সুন্দর উদাহরণ হচ্ছে, তোমরা যদি একটা কিশমিশকে কিছুক্ষণের জন্য জলের মধ্যে রেখে দাও, দেখবে কিছুক্ষণ পরে কিশমিশটা ফুলে যাবে। এই ফুলে যাওয়ার কারণ হচ্ছে এই এন্ডো অসমোসিস প্রক্রিয়া। ওকে, আর একটা প্রক্রিয়া আছে যাকে বলা হয় এক্সো অসমোসিস বা প্লাজমোলাইসিস প্রক্রিয়াও বলা হয় ওটাকে। এক্ষেত্রে কি হয়, যখন ধরো বাইরের দ্রবণের যে কনসেন্ট্রেশনটা বেশি থাকে তাকে বলা হয় হাইপারটনিক সলিউশন। এই যে হাইপারটনিক সলিউশন, স্পেলিংটা এখানে দেখতে পারো। এক্ষেত্রে কি হয়, বাইরের দ্রবণের সলিউশনের যে কনসেন্ট্রেশনটা বা ডেনসিটিটা সেটা বেশি থাকে আর সেলের ভিতরে সেটা কম থাকে। ওকে, তখন কি হয় যে সেলের ভিতর থেকে জল বাইরে বা দ্রাবক বাইরে বেরিয়ে যায়, সেক্ষেত্রে সেলটা আস্তে আস্তে চুপসে যায় বা শ্রিঙ্ক করে যায়। ওকে, এই ঘটনাটাকে বলা হয় এক্সো অসমোসিস। ওকে, এই দেখো এখানে একটা অসমোসিস ছবির মাধ্যমে অসমোসিস প্রক্রিয়াটাকে দেখানো হয়েছে। এই দিকটা আছে কনসেন্ট্রেটেড সুগার সলিউশন আর এদিকটা ডাইলিউট সুগার সলিউশন, বা এটা হচ্ছে লঘু দ্রবণ, মানে এটা হচ্ছে পাতলা দ্রবণ, আর এদিকটা হচ্ছে গাঢ় দ্রবণ। দেখো এক্ষেত্রে জলের অণুগুলো পাতলা দ্রবণ থেকে এইটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা, পাতলা দ্রবণ থেকে আস্তে আস্তে এর ভিতরের দিকে ঢুকছে, ঢুকতে ঢুকতে দেখো প্রায় ওয়াট জলের অণু এখানে অনেক কম ছিল, এই জায়গাটা এখানটা অনেক বেশি হয়ে গেছে। তার মানে এইটাই পদ্ধতিটা ততক্ষণ পর্যন্তই চলে যতক্ষণ না দুটো দ্রবণের ঘনত্ব সমান হয়। ওকে, এই হলো টোটাল অসমোসিস প্রক্রিয়া। আমাদের সেলের বিভিন্ন অঙ্গাণু এবং তার দুটো ফিজিওলজিক্যাল প্রসেস আমরা আজকে পড়লাম। এই হচ্ছে টোটাল চ্যাপ্টার। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমরা যখন নতুন ভিডিও দেবো তোমার কাছে সবার ফার্স্টে নোটিফিকেশান যায়। ওকে, আজ তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।